প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নিয়মিত আয়োজন তারুণ্যের চোখে বাংলাদেশ। আজকের এই তারুণ্যের চোখে বাংলাদেশে আমাদের সাথে যুক্ত হয়েছেন AFM রাসেল পাটোয়ারি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। বিউটি বাংলাকে এবং আমাদের সকল দর্শক বিন্দুকে জানাই ধন্যবাদ। যেহেতু আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে আছেন, মানবাধিকার নিয়ে কাজ করছেন, এই জন্য অনেক কিছু জানবার আছে আপনাদের কাছে। যেহেতু তারুণ্যের চোখে বাংলাদেশ, আমরা একটু প্রথমে আসতে চাবো যে আপনি একজন সাংবাদিক হয়ে আপনার চোখে তরুণদেরকে কিভাবে দেখছেন? বাংলাদেশের তরুণদের 1/3 তরুণ, সেজন্য তরুণরাই হচ্ছে আগামী দিনের শক্তি। এবং একটি রাষ্ট্র তখনই উন্নত হয় যখন তারুণ্যরা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তখনই ওই দেশ একটা অগ্রগামী ভূমিকা পালন করতে পারে এবং দেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়। আর যে দেশে তরুণরা বা তারুণ্যরা পিছিয়ে যায়, সে দেশ কখনো উন্নত লাভ করতে পারে না। কারণ তরুণদেরকে নিয়েই একটি দেশ এগিয়ে যায়। কারণ শিক্ষা, সংস্কৃতি এবং আগামীর বাংলাদেশ যদি তরুণরাই মেধাবী হয় এবং প্রযুক্তি নির্ভরশীল শিক্ষা ব্যবস্থা চালু থাকে, তখনই তরুণরা অগ্রগামী হয়। অবশ্যই। যেহেতু আপনি প্রযুক্তির কথা বলেন, আমি এই জন্য একটা ছোট্ট প্রশ্ন আসবো যে এখন এই ডিজিটাল যুগে তরুণদের সঠিক তথ্য পাওয়াটা এটা কতটা নির্ভরযোগ্য আপনি মনে করছেন? এটা আগের থেকে অনেক বেশি সহজলভ্য, কিন্তু যে তথ্যটা এখন সহজে পাওয়া যায়, কিন্তু এর যতটুকু সহজে তথ্যটা একজন মানুষ পায়, এর ভিতরে যদি গুজব না থাকে, কিন্তু গুজবটাও কিন্তু অতি তাড়াতাড়ি বেশি প্রকাশ পেয়ে যায়। এই জন্য এরপরে এখন যে প্রযুক্তিতে যে AI যুক্ত হয়েছে, দেখা যায় যে অনেক ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যারা সাংবাদিকতা করি, সঠিক সময়ে এটা যে সঠিক তথ্য নির্ভরশীলতা, এই জিনিসটা কিন্তু আমরা সহজে না পাওয়ার কারণে অনেক সময় মানুষ হতাশায় ভোগে এবং বিভ্রান্ত ছড়িয়ে পড়ে। এই ক্ষেত্রে তরুণরা এখন যেভাবে প্রযুক্তি সহজে পাওয়া যায়, আবার এটার ভিতরে আপনার যে অপপ্রচার হচ্ছে, গুজব হচ্ছে, এখান থেকে কিন্তু ফিরে আসতে হবে। এবং এই গুজব থেকে যদি মানে প্রযুক্তির মাধ্যমে গুজবকে যদি প্রতিহত করা যায়, তাহলে সঠিকভাবে স্বল্প সময়ের ভিতরে তথ্যগুলো পাওয়া এখন সহজ হয়ে যায়। এবং দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে AI এমনভাবে ছবি বানায়, আমরাই অনেক সময় বা যারা একটু শিক্ষিত আছেন, বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় থাকছেন, তারাও কিন্তু বিভ্রান্তি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি একটু তৃণমূল পর্যায়ে চিন্তা করি বা গ্রামের দিকে চিন্তা করি বা স্বল্প শিক্ষিত মানুষদের কথা চিন্তা করি, সেই জায়গায় কিন্তু এটাকে একটা বিশাল বড় একটা বিভ্রান্ত ছড়িয়ে যায় এবং নানান ধরনের সমস্যায় কিন্তু তারা পড়ে। সেটাও একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা এখন তো গ্রামেও সবার কাছে স্মার্টফোন আছে, তো স্মার্টফোন থাকলেও যারা ধরেন মিডিয়ার সাথে সম্পৃক্ত না বা প্রযুক্তির সাথে এত বেশি সম্পৃক্ত না, যে কোনটা AI দিয়ে করছে আর কোনটা ন্যাচারাল, এটা বোঝার মতো ক্ষমতা একেবারে বলতে গেলে 90% লোকের নেই। হয়তো আমরা যারা মিডিয়া কাজ করি, আমরা কাছাকাছি একটু বুঝতে পারি যে এটা AI দিয়ে করছে, কিন্তু আসলে তখন পর্যন্ত যে এটা সঠিক না রং, এটা বুঝতে বুঝতে কিন্তু দেশের 12টা বেজে যায়। কারণ হলো যে এই একটা ঘটনা এখন ঘটছে এই মুহূর্তে, দেখা যায় যে দুষ্কৃতকারীরা, আমরা কিছুদিন আগে ঈদের আগের দিন দেখেছিলাম যে উত্তরাতে একটা রিক্সা চালককে হত্যা করার যে গুজবটা উঠছিল, সাথে সাথে জমজম টাওয়ারের পাশে SKR ভবনে, তো এর ভিতরে কিন্তু বিল্ডিং শেষ। এবং ঈদের মুহূর্তে যে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে, সে ব্যবসাটা তারা করতে পারে নাই। এবং একটা রিক্সাওয়ালাকে হত্যা করার গুজবে একদম প্রশাসন সেই রাত্রে 11টা থেকে সেহরি পর্যন্ত যেভাবে একটা সংঘর্ষ জড়িয়ে পড়েছে, এই যে গুজবের কারণে, এই ধরনের কিন্তু গুজব এখন কোনটা রাইট কোনটা রং, এটা বুঝতে বুঝতে আমরা গণমাধ্যম কর্মীরাও তো অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছি, আদৌ বিষয়টা সত্য কি মিথ্যা আমরা বুঝতে পারছি। এটা তো শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে যে এটা গুজব। কারণ এখান থেকে লাশ পায় নাই, বা কাকে মারছে এটারও কোনো তথ্য দিতে পারে নাই, বা কার সাথে সংঘর্ষ হয়েছে এটারও কোনো তথ্য দিতে পারে নাই। এই যে একটা গুজব অপপ্রচার হয়ে গেছে, এই জন্য আমরা সরকারের এখানে কিছু দায়বদ্ধতা আছে। আমি সেই প্রশ্নই আসছি। এই দায়বদ্ধতাটা হলো সরকার চিন্তা করতে হবে যে এই ধরনের কারা গুজব সৃষ্টি করে এবং প্রযুক্তির
অপব্যবহার করে কারা এই দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে এই ব্যাপারে সরকার এবং এটাতে আদৌ একটা সিন্ডিকেট আছে কিনা বা সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ এই ব্যাপারে ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে এবং সরকারের নানান ধরনের ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে বলতে পারে যে এটা হয়েছে, আসলে কিন্তু হয় নাই। সেই জন্য আমরা মিডিয়ার কর্মীরা যত সহজে বুঝি এতটা তো গ্রামের মানুষ বুঝবে না। আর ঘটনাগুলো তো আসলে ওই যারা বুঝে না তাদেরকে দিয়ে করানো হয়, যারা একেবারে অল্প শিক্ষিত লোক বলতে গেলে ওই সকল শ্রেণীর লোকদেরকে দিয়ে অপকর্মগুলো করানো হয়। গ্রাম থেকে আসছে বা হোস্টেলে থাকে বা কোনো ইয়াতে থাকে, গার্মেন্টসে চাকরি করে, এরকম শ্রেণীর লোকদেরকে দিয়ে এই অপপ্রচারের অংশগুলো প্রচার করে যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যায়ক্রমে ঘটতেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। সেজন্য সরকারের এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত যে গুজবকে প্রতিহত করা আসলে খুব অসাধারণ একটা কথা বলছেন। আমরা জানি যে আপনি বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত, তার মধ্যে হচ্ছে আপনি মানুষের অধিকার নিয়ে কাজ করছেন, মানব অধিকার নিয়ে কাজ করছেন। সেই জায়গায় আমরা একটা আপনার কাছে জানার আছে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙের ছাতার মতো কিন্তু এই সংগঠনগুলো ছড়িয়ে পড়ছে, কি গ্রামে কি শহরে, সব জায়গায়। যে মানবাধিকার কর্মী বলেও অনেকে দেখা যায় কাঠ ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় এবং আমরা এটাও দেখেছি যে এই কার্ড ব্যবহার করে নানান মানুষের কাছে গিয়ে তারা টাকা পয়সা চায়। এই বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। আসলে শুধু মানবাধিকার সংগঠনের কার্ড যে ব্যবহার করে তা একেবারে এটাই ঠিক না। কারণ সকল শ্রেণীর লোকেরা, দুষ্কৃতকারীরা যখন যা ব্যবহার করে তাদের কর্মকৌশল তারা ব্যবহার করে, যেমন দেখবেন আপনি সেনাবাহিনীর ড্রেস ব্যবহার করতেছে, পুলিশের ড্রেস ব্যবহার করতেছে, তারপরে সাংবাদিকতার কার্ড ব্যবহার করতেছে, মানবাধিকারের কার্ড ব্যবহার করতেছে। এখন ওনার যে ক্ষেত্রে যেটা যখন দুষ্কৃতকারীরা কাজে লাগানো দরকার ওটা ওইভাবে কাজে লাগাচ্ছে। এই ক্ষেত্রে ধরেন সরকারের একটা নীতিমালা থাকা উচিত যে আইন সহায়তা কেন্দ্রগুলো, মানবাধিকার সংগঠনগুলোকে একটা নীতিমালার আন্ডারে আনা উচিত যে এগুলা অনুমোদন কারা দিবে, এই মানবাধিকার সংগঠনগুলোর অনুমোদন কারা দিবে, কারা তাদেরকে তদারকি করবে এবং তারা কোন কোন ক্ষেত্রে যেতে পারবে, কোন কোন ক্ষেত্রে যেতে পারবে না, একটা নীতিমালা থাকা উচিত। বা মানবাধিকার সংগঠনগুলোকে কোন সংগঠন, যেমন সরকারিভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন আছে, তাহলে এই মানবাধিকার সংগঠনগুলোকে যদি মানবাধিকার কমিশনের আন্ডারে নিবন্ধিত করা হয় তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুষ্কৃতকারীরা একটু পিছিয়ে হটে যাবে। এবং এবার আসেন এই মানবাধিকার সংগঠনগুলো যে কাজগুলো করতে পারে এই কাজগুলো কিন্তু অন্যান্য সংগঠন করতে পারে না। যেমন আমাদের সাংবাদিকতার অনেক ক্ষেত্রে দায়বদ্ধতা আছে, ইচ্ছা করলেও আমরা এভিডেন্স ছাড়া করতে পারি না। যেমন একজন মানুষ যখন সব দিক হারা হয়ে যায় তখন প্রশাসনের কাছে গেলে দেখা যায় যে দুষ্কৃতকারীরা আগে প্রশাসনের কাছে চলে যায়, তখন সে থানায় যায় কী করবে, একটা মামলা করবে, তো মামলা তো পুলিশ নিবে না তার, তখন কিন্তু শেষ আশ্রয়স্থল হলো একজন মানবাধিকার কর্মীর কাছে তারা যায়। তো এই যে মানবাধিকার সংগঠনগুলো যেভাবে আপনার ভালো কাজ করে খারাপ কাজ থাকতে পারে, দুষ্কৃতকারীরা যে কোনো ছদ্মবেশ ধরতে পারে, এই জন্য যে মানবাধিকার সংগঠন সবগুলো খারাপ বিষয়টা কিন্তু এরকম না। কারণ যেই সংগঠনগুলো মানুষের নিয়ে কাজ করে ওইখানেই কিন্তু দেখা যায় আপনার ছদ্মবেশী দুষ্কৃতকারীরা থাকে। আমরা দেখছি জাতীয় নির্বাচনে যারা একেবারে ফ্রন্ট লাইনের রাজনীতিবিদ তারাও কিন্তু সাংবাদিকতার কার্ড ব্যবহার করে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে। এখন দেখা গেল যে উনি একজন রাজনীতিবিদ ভোট চাবে কিন্তু সাংবাদিকতার কাজ তো ভোট চাওয়া না, তাহলে উনি এই সাংবাদিকতার কার্ড নির্বাচনের সময় যত্রতত্রভাবে সাংবাদিকতার কার্ড ব্যবহার করে বিভিন্ন যানবাহনে, মোটরসাইকেলে অনেকেই দেখছি যে ব্যবহার করছে। তাহলে এই ক্ষেত্রে এখন কি সাংবাদিকরা কি ভুল হয়ে যাবে? এখন রাজনীতিবিদরা এটা কি কিভাবে ব্যবহার করবে? মানবাধিকার সংগঠনগুলা যার যার জায়গা থেকে, যেমন আমাদের কাছে অনেক মানুষ কার্ড চায়, আমি বললাম যে না, যে এখন সরকারি কর্মকর্তারাও চায় যে ভাই আমাদেরকে একটা সাংবাদিকতার কার্ড দিলে আমরা যেতে পারতাম, আমরা ধর আপনার সরকারি চাকরিটা আমাকে দিয়ে দেন, আপনি আমার সাংবাদিকতার কার্ডটা নিয়ে যান। তো এটা হলো যার যার ব্যক্তিগত স্যাটিসফাই যে আমি একজনকে অসৎ কাজে সহযোগিতা করব কিনা, এটা আমার আসলে একান্ত নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করা দরকার যে আমরা রাষ্ট্রের যে এই ধরনের যারা দুষ্কৃতকারী তাদেরকে আমরা সহায়তা করব কিনা, এটা আমার বিবেক দিয়ে জাগ্রত থাকা উচিত। চমৎকার বলেছেন আপনি। আপনি কি মনে করছেন যে এখন যে আমাদের বাংলাদেশে যে মানবাধিকার সংগঠনগুলো আছে এগুলো তরুণদেরকে কতটা সহায়তা করছে এবং তরুণরা এটার প্রতি কতটা আগ্রহী? তরুণরা আগ্রহ আছে,
কিন্তু তরুণরা যেভাবে কাজ করা দরকার, এখানে যদি সরকার আরেকটু ভূমিকা রাখে, যে মানবাধিকার সংগঠনগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে এসে যে উপজেলা পর্যন্ত যে কার্ডগুলো বিতরণ করা হয়, এখানে যদি তরুণদেরকে কাজে লাগানো যায় এবং এখানে যদি মেধাবীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে উপজেলা কেন্দ্রিক যে প্রশাসনিক যে অস্বচ্ছতা এবং যে দুর্নীতিগ্রস্ত, এরা কিন্তু মানবাধিকার সংগঠনগুলোকে ভয় পায়। সেই হিসাবে এই ক্ষেত্রে যদি ভালো কাজে লাগানো যায় তরুণদেরকে, তাহলে কিন্তু অনেক সরকারি অর্থ এবং সরকারি যে কাঠামোগত দিক নির্দেশনা এবং সরকারি যে সংস্থাগুলো আপনার ভালো কাজ করতে পারবে এবং তরুণরাও এগিয়ে যাবে। এই ক্ষেত্রে অনেক দুর্নীতি কমে আসবে। মানে আপনি এই সংগঠন নিয়ে আশাবাদী? আমি আশাবাদী। আমি মনে করি যে সকল সংগঠনে যারা, যেমন ধরেন মানবাধিকার সংগঠনে তো কেউ বেতন নেয় না, স্বেচ্ছায় শ্রমে তারা খাটে। এই যে ধরেন বন্যায় হলে তারা মাঠে যাচ্ছে, ঈদের সময় মাঠে যাচ্ছে, কোনো জায়গায় বিল্ডিংয়ে আগুন লাগলে তারা মাঠে যাচ্ছে। এই যে তারা যে স্বেচ্ছায় শ্রমে কাজ করতেছে, এটাকে আপনি তাদের যে কাজগুলা, এই ভালো কাজের অংশীদারগুলোকে আপনি যদি মানুষের কাছে তুলে ধরতে পারেন, তাহলে আরও মানুষ উৎসাহিত হবে। এখন দুষ্কৃতকারী একজন থেকে চাঁদা নিবে কার্ড দেখিয়ে, ওই দুষ্কৃতকারীর জন্য আমার তো ভালো কাজটা বন্ধ হতে পারে না। সেজন্য আমরা মনে করি, যেহেতু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এটাকে একটা কাঠামোর ভিতরে, নীতিমালার ভিতরে এনে দুষ্কৃতকারীদেরকে হটিয়ে দিয়ে ভালো লোকদেরকে এগিয়ে নিলে অবশ্যই মানবাধিকার সংগঠনের মাধ্যমে এই দেশ অনেক অগ্রগামী ভূমিকা রাখবে। চমৎকার। আসলে আপনার কাছে, যেহেতু আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, মানবাধিকার নিয়ে কাজ করছেন, অনেক কিছু জানার আছে। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। আপনি আমাদের তারুণ্যের চোখে যে বাংলাদেশে অনুষ্ঠানটা করছি, আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের উদ্দেশ্য হলো, আমরা গুজবকে পরিহার করে আগামীর যে বাংলাদেশ, দীর্ঘ 40 বছর পরে বাংলাদেশের যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, যে আমরা একটা নারী নেতৃত্বের উপরে নির্ভরশীল ছিলাম। যেমন বাংলাদেশে প্রধান সরকারি দল নারী ছিল, বিরোধী দল নারী ছিল, এবং পার্শ্ববর্তী যে বিরোধী দল সেটাও নারী ছিল। সেখান থেকে পুরোপুরি একটা পুরুষ শাসিত একটা সরকার পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল এবং আরও বিরোধী দল যারা আছে, সবাই এখন পুরুষ শাসিত সরকার হয়েছে। সেই জন্য আমরা মনে করি নারীদেরকে আমরা পাশে নিয়ে আগামীর বাংলাদেশ তরুণদের জন্য হবে, এবং তরুণরা মেধাভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলে আগামী দিনের বাংলাদেশকে একটি মেধাবী এবং চৌকস একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ, আপনি ভিওডি বাংলা এসেছেন। আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ বিউটি বাংলার সকল দর্শক। কথা বলছিলাম AFM রাসেল পাটোয়ারির সাথে, যিনি বিশ্বাস করেন নারীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে, তরুণরাই পারে বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে। এবং তিনি বিশ্বাস করেন যে যদি যে সংগঠনগুলো বাংলাদেশে কাজ করছে, এগুলো যদি ভালোভাবে কাজ করে, তাহলে কিন্তু যে গুজব বা অপপ্রচার চলছে সেগুলো কিন্তু বন্ধ করা যাবে। আমরা আশা করছি তার এই প্রত্যাশার যে একটা বাংলাদেশ, সেই বাংলাদেশটা আগামীতে পূরণ হবে এবং সত্যিকার অর্থে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারবো। দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা ভিওডি বাংলার সাথে ছিলেন, তাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।